দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। আমরা সমকালীন বিষয় নিয়ে আমাদের এই আয়োজনে আড্ডা দিয়ে থাকি একজন অতিথির সাথে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি 2023 সালে সড়কে 6500-র কম মানুষ যদি নিহত হয়েছেন বলি, তবে 2024 সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে 8500-রও বেশি। তার মানে গত এক বছরে 23 থেকে 24 2000-এরও বেশি মানুষ সড়কে বেশি নিহত হয়েছেন। আসলে কি এই পরিবহন খাত সংস্কার কিংবা আমাদের সড়কের এই মৃত্যুর হার কমিয়ে আনা, এরকম বিষয়গুলোই আসলে আমাদের আলোচনার আজকের বিষয়। আমরা বিষয় রেখেছি পরিবহন খাত সংস্কার সময়ের দাবি। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব বাংলা যাত্রী কল্যাণ সমিতি। আমরা তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতা যারা এখন শুনছেন অথবা পরবর্তী সময়ে শুনবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতে যে কথাটা বলছিলাম যে সড়ক যদি আমরা খাতের পুরোটা সংস্কারের কথা বলি, প্রথমেই আমাদের কাছে যে বিষয়টা আসবে যে সড়কে মৃত্যুর হার পৃথিবীর সব জায়গায় যেখানে কমছে, আমাদের সেখানে দিনে দিনে আরও বাড়ছে। আমরা একটা পরিসংখ্যান শুরুতে দিয়েছি যে 23-এর সাথে 24-এর যদি তুলনা করি, তাহলে সেটা 2000-এরও বেশি মানুষ এই সড়কে প্রাণ দিয়েছেন। আপনারা এই যাত্রী কল্যাণ সমিতি তারা প্রায় দেখি যে এইসব বিষয় নিয়ে কথা বলেন, এটা আপনাদেরই পরিসংখ্যানটা আমরা তুলে ধরেছি। এটাকে কিভাবে দেখেন যদি শুরুতেই প্রশ্ন করি? দেখুন, আসলে আমরা সড়কের যে সামগ্রিক অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা এখান থেকে আমরা সরে আসতে চাই, এখান থেকে উন্নতি চাই, এখান থেকে সংস্কার চাই, এখান থেকে কাঠামোগত একটা পরিবর্তন প্রত্যাশা করি। এই প্রত্যাশা করার মানসিকতায় সড়কে যা ঘটছে, যেটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে, মানুষের সম্পদ কেড়ে নিচ্ছে, যা ভয়াবহভাবে ক্ষয়ক্ষতির দিকে এগুচ্ছে, এই বিষয়টাকে আমরা সরকারের মনোযোগ আকর্ষণ করার প্রত্যাশায় আসলে আমরা এই সড়কে কি পরিমাণ মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হচ্ছে এটা রিপোর্ট আকারে নিয়ে আসি। অর্থাৎ সরকারের নজরটা যখন অন্যদিকে সরে যায়, এই দিকে আবার ডাইভার্ট করার চেষ্টা করি, নিয়ে আসবার চেষ্টা করি এবং একটা সমাধানের প্রত্যাশা করি। এখন আমরা দেখছি বিগত সরকারের সময়ে যে ধরনের অন্যায়, অনাচার, আইনের অপপ্রয়োগ, অপশাসন, অপরাজনীতি এই সড়ককে কেন্দ্র করে হয়েছে, চাঁদাবাজি, নৈরাজ্য আমরা দেখেছি, সেখান থেকে আমরা অবসান চাই। আমরা মনে করি বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার, এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার জনগণের দরদ বুঝবে, সড়কে প্রাণহানি কমাবে, চাঁদাবাজি বন্ধ করবে, নৈরাজ্য থামাবে এবং একটা সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা দেশের মানুষকে উপহার দেবে। আপনি যে চাওয়াটার কথা বলছেন, এটা একটা সামরিক চাওয়া। এই সামগ্রিক চাওয়া হয়তো একদিনে পূরণীয় নয়, কিন্তু শুরুটা হওয়া জরুরি। আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো খাতে কিন্তু সংস্কারের কমিশন হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণের যে একটা রূপরেখা সেটি দেওয়ার জন্য। কিন্তু সড়ককে নিয়ে কি কেন এই ধরনের সংস্কার কমিশন কিংবা কোনো কমিটি গঠন করা হলো না? আপনারা কি জানেন বা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, এটা হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু কেন সরকারের মনোযোগের জায়গায় সড়ক পরিবহন সেক্টরটা জায়গা পেল না, এটা আমরা হয়তো বুঝতে পারছি না। আসলে আমরা দেখেছি বরাবরে বিভিন্ন সময়ে সরকারের মনোযোগের জায়গায় সড়ক পরিবহন সেক্টর একটা অবহেলিত সেক্টর হিসেবে থাকে। যদিও এখানে আমাকে প্রতিটি নাগরিককে প্রতিদিন স্পর্শ করে, আপনাকে প্রতিদিন রাস্তায় বেরোতে হয়, জি, প্রতিদিন নৈরাজ্যের শিকার হতে হয়, অবশ্যই প্রতিদিন আমার জীবনটা ঝুঁকিতে পড়ে, কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণহানি হয়, অসংখ্য ক্ষয়ক্ষতি হয়। আপনি যে শুরুতে যে পরিসংখ্যানটা দিয়েছিলেন, এই পরিসংখ্যানটা শুধুমাত্র গণমাধ্যমে কিন্তু সব ঘটনা উঠে আসে না। এই যে আমাদের দেশে এখন 60 লাখের মতো এই ব্যাটারি চালিত ইজি বাইক রাস্তায় চলছে, আরও 60 লাখের মতো মোটরসাইকেল রাস্তায় চলছে। মোটরসাইকেলের ছোটো ছোটো দুর্ঘটনাগুলো গণমাধ্যমে আসে না। ব্যাটারি চালিত ইজি বাইকের সবকটি ঘটনা প্রাণহানির সংখ্যা বেশি না হলে, প্রাণহানির কথা হয়তো বলছি, কিন্তু এমন ভাবে দুর্ঘটনা হয়, একটা মানুষকে তো সারা জীবনের জন্য পঙ্গু করে দিচ্ছে। আমাদের এখানে আহতের সংখ্যা বলা হচ্ছে 12,608 জন, যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমার কাছে তথ্য আছে শুধুমাত্র ঢাকার পঙ্গু হাসপাতালে 22,000 সড়ক দুর্ঘটনায় আহত রোগী, 22,000 আহত রোগী এক বছরে ভর্তি হয়েছে। অর্থাৎ 2024 সালে এক বছরে 22,000 সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু রোগী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। তাহলে বাংলাদেশের হাসপাতালের সংখ্যা কিন্তু সব মিলিয়ে 4,000-এর মতো।
প্রত্যেকটা বিভাগীয় সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 50 জন এবং জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার উপর এটা ভয়াবহ রকমের একটা চাপ তৈরি হচ্ছে, অর্থাৎ ঘটনার গভীরতা অনেক বেশি। সুতরাং এই যে এত মানুষের প্রাণহানি, এত মানুষের ক্ষয়ক্ষতি, এত মানুষ প্রতিদিন সড়কে নানাভাবে নৈরাজ্যের শিকার হচ্ছে, এটা সংস্কার যদি না হয় দেশের কাঠামোগত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা হয়তো সুতরাং আমি তাই মনে করি সড়ক পরিবহনে একটা সংস্কার কমিশন হওয়া এবং সামগ্রিকভাবে সংস্কার করা, নগদ লেনদেন বন্ধ করা, চাঁদাবাজি এবং নৈরাজ্য, সড়ক পরিবহন সেক্টরকে রাজনীতির দুর্বৃত্তায়ন থেকে আলাদা করা এখন সময়ের দাবি। আমাদের অনেক প্রশ্ন জমা আছে, তবে একটা ছোট বিরতিতেও যেতে হবে, তারপরে আপনার সাথে সেই আলোচনাগুলো করব। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা পরিবহন খাত সংস্কার এখন সময়ের দাবি এই আলোচনার কথা বলছি। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। পরিবহন খাত সংস্কার সময়ের দাবি এই বিষয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিরতিতে যাওয়ার আগে তার সাথে যে আলোচনা করছিলাম সেখান থেকে যুক্ত হতে চাই। আমরা এক কথায় বলতে পারি কিন্তু যে পরিবহন খাতের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যর একটা প্রথম যে আঘাতটা আসে সেটা একজন যাত্রীর উপরে আসে। আমরা যদি দেখি যে ৮৫০০ গত বছরে যে মারা গেছেন মানুষ, আমি এই মৃত্যুটাকে যদি হত্যাকাণ্ড বলি, তাহলে এই হত্যাকাণ্ডের দায়টা আসলে কার? ক্ষতিগ্রস্ত কিন্তু যিনি হত্যার শিকার হচ্ছেন কিংবা যিনি ইনজুর্ড হচ্ছেন তিনি কিন্তু হচ্ছেন, আমরা প্রায়শই দেখি যে গাড়ির মালিক কিংবা ড্রাইভার বা সংশ্লিষ্ট যারা মানুষ রয়েছেন, যারা ইভেন এটার রেগুলেটরি অথরিটি, তারা সবাই কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন। আসলে দায়টা কার? দেখুন, এটার আমি মনে করি এটার এই যে সামগ্রিক বিশৃঙ্খলা সড়কে যারা বিছিয়ে রেখেছেন, আমি মনে করি প্রত্যেকে আলাদা আলাদাভাবে দায়ী। কিন্তু আমরা দায় নিরূপণের ক্ষেত্রে এক ধরনের আইনি জটিলতা রয়েছে। যেমনটি আমি গত এক বছরে 400 সড়ক দুর্ঘটনার মামলা পর্যবেক্ষণ করেছি। প্রত্যেকটা মামলাতেই শুধুমাত্র চালককে আসামি করা হয়েছে। একজন চালকের সাথে আমি কথা বলেছি, চালকের সাথে কথা বলে দেখলাম যে এটা একটা নামকরা পরিবহনের বাস, শ্যামলী পরিবহনের বাস ছিল। আপনি নিজেও তো একটা সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে এসেছেন। আমি বলছি, হ্যাঁ, এইখানে যখন আমি দেখলাম ওই চালকের সাথে কিছু চালকের সাথে কথা, একজন চালক আমাকে বলল যে আমার গাড়িটি ত্রুটিপূর্ণ, কিন্তু ওই মুহূর্তে আমার ট্রিপও উপস্থিত। মালিক আমাকে বারবার তাগাদা দিচ্ছিলেন যে এই ট্রিপটা ফেলে এসে আপনি গাড়িটা গ্যারেজে ঢুকান। আমি বললাম রিক্স আছে। মালিক তাকে বললেন যে এই ট্রিপটা ফেলে আসো, তোমার যাই বলি তাই করো। এই যাই বলি তাই করো করতে গিয়েই সে দুর্ঘটনায় পতিত হলেন। এখন ওই চালকের নামে মামলা হয়েছে, কিন্তু মালিকের নামে মামলা হয়নি। এখন আসুন, আইন প্রয়োগে আমরা যখন দুর্নীতিতে জড়িয়ে যাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন দুর্নীতিতে জড়িয়ে যায়, তার কারণে যখন দুর্ঘটনা পতিত হয়, ওই চালকের নামে মামলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো নামে মামলা হচ্ছে না। আপনি ত্রুটিপূর্ণ সড়ক যারা নির্মাণ করলেন, নির্মাণ ভাগের কারণে অন্যান্য যে ত্রুটি সড়কে, যেমন আমি আমার বাসার নারায়ণগঞ্জের সানারপাড়ে, ওখানে উঠতেই নামতে যে একটা ব্রিজ, লিথি গার্মেন্টসের লগে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, ব্রিজের স্ল্যাবটা এমনভাবে তৈরি করা, এখানে প্রত্যেকটা গাড়ি প্রতিটি মুহূর্তে দুর্ঘটনা ঘটতে বাধ্য। এই যে ত্রুটিপূর্ণ ব্রিজটি নির্মাণ করলেন, এখানে যে দুর্ঘটনাগুলো ঘটছে, কোনো প্রকৌশলীর নামে অথবা ঠিকাদারের নামে কিন্তু মামলা হচ্ছে না। এই যে যাবতীয় এই বিশৃঙ্খলাগুলো একমাত্র আমরা দায়ী করছি চালককে। এখন একমাত্র চালককে দায়ী করার মধ্য দিয়ে অন্যান্য যারা দায়ী তাদেরকে কিন্তু একটা পার পেয়ে দেওয়ার মানসিকতা
এবং তদন্ত কমিটিতে ওই যারা দায়ী তাদেরকে তদন্ত কমিটিতে সদস্য করা হয়, ফলে তারা আরও বেশি রিল্যাক্স মোডে থাকেন। তাহলে আমি মনে করি রাষ্ট্রের যে সমস্ত অঙ্গানগুলো সড়ক নিরাপত্তার সাথে জড়িত প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমরা গত এই যে স্বাধীনতার এই দীর্ঘ সময়েও কাউকে জবাবদিহির আওতায় কিন্তু আমরা আনতে পারিনি। আমরা দেখেছি একটা ব্রিজ ভেঙে পড়েছে, মানুষ মারা গেছে। ওই ব্রিজ, ত্রুটিপূর্ণ ব্রিজটি নির্মাণের সাথে যারা জড়িত ছিলেন, ঠিকাদার ছিলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী ছিলেন, আমরা কাউকে জবাবদিহিতার আওতায় আনতে, পদোন্নতি করতে কিংবা দৃষ্টান্তমূলক কোনো শাস্তিও দেখি নাই। দৃষ্টান্তমূলক শাস্তি তো দেখিনি। একটা তিরস্কৃত করার মনোভাবও আমরা কিন্তু আর রাষ্ট্রের কাছ থেকে পাইনি। ফলে আসলে যারা দায়ী, প্রকৃতপক্ষে যারা দায়ী, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। তাহলে তো আমরা কি রাষ্ট্রকে দায়ী করব? এই জন্য কি রাষ্ট্র দায়ী? আমি মনে করি এই জন্য আমরা আমাদের সংবাদ সম্মেলনে বলেছিলাম, এটার জন্য সামগ্রিকভাবে রাষ্ট্রকে দায়ী নিতে হবে। এই যে সামগ্রিক বিশৃঙ্খলা সড়কে বিছিয়ে রেখে এই যে এতগুলো মানুষের, আপনি কি 8,000 মানুষ কম মনে করেন? না, আপনি সংসদ ভবন থেকে যদি শুরু করেন, এই যে গুলিস্তান পর্যন্ত যদি আমরা বঙ্গভবন পর্যন্ত আমরা পৌঁছাই, এই লাশগুলো যদি আমরা একত্রিত করি, সড়কে বিছিয়ে রাখি, আমি মনে করি এই ঢাকা শহরের পুরোটি রাস্তা এই লাশে লাশে ভরে যাবে। এই আলোচনাটা এত লম্বা, এমন একটা পরিস্থিতি। আপনি দেখুন, ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, জি, আপনি এই যে গাজায় যে নির্বিচারে গণহত্যা হচ্ছে, সেখানের হত্যার পরিমাণ আর বাংলাদেশে 1 বছরের সড়ক দুর্ঘটনায় হত্যার পরিমাণ কিন্তু আপনি এখানে কি আমরা কি কোনো দেশের সাথে যুদ্ধ করছি? আমরা যুদ্ধ করছি না। তারা যুদ্ধ করার কারণে তাদের একটা সারা বিশ্বের একটা মনোযোগ এখানে কিন্তু পায়, সহানুভূতি পায়। আমরা এই সহানুভূতিটাও রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি না। আমরা একটা বিষয় বলতে চাই যে এটা এত বড় বা ব্যাপ্তি আছে, হয়তো একটা পয়েন্টে বা একটা আলোচনা আমরা শেষ করতে পারবো না। কিন্তু যেহেতু আমরা একটু সামারাইজড ওয়েতে বলছি, কিছু প্রশ্ন আমার থেকেই যাচ্ছে, সময়ও কম। আমরা বলছি আমাদের সচেতনতারও তো অভাব আছে, বা আমরা নিজেরা, আমি একই মানুষ যখন আমি সেনানিবাসের মধ্য দিয়ে গাড়িতে যাচ্ছি, বা যে ড্রাইভার তিনি হয়তো পাবলিক ট্রান্সপোর্ট নিয়েও যাচ্ছেন, তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে সেখানে যাচ্ছেন, আমি সেখানে কোনো দুর্ঘটনা দেখি না। ঠিক একই মানুষ যখন বাইরে এসে ড্রাইভ করছে, তার মধ্যে থেকে কিন্তু একটা মানসিকতার পরিবর্তন আমরা দেখি। এক্ষেত্রে আমরা নিজেরাও দায়ী কিনা? আপনার স্টুডিওতে আসার আগে সচিবালয়ে একজন অতিরিক্ত সচিবের সাথে আলোচনা করছিলাম। ওই ভদ্রলোক বলছিলেন যে উনি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গাড়ির ড্রাইভার যখন সিগন্যাল ওভারটেক করে চলে গেলেন, 2 দফা উনি কথা বললেন, 2 দফা লাইন চ্যুতির ঘটনা ঘটেছিল। একবার সামরিক লাইনে ঢুকে গেছে, আর একবার সিগন্যাল অমান্য করেছে। 2 বারই তার গাড়ি পানিশমেন্টের মুখোমুখি হয়েছে। আপনি মনে করেন কি বাংলাদেশের আর কোনো রাস্তাতে একজন অতিরিক্ত সচিবের গাড়ি পানিশমেন্টের মুখোমুখি হবে? না, ডিফিকাল্ট। তা নয়, এবং আমরাও যদি একজন প্রভাবশালী হই, আমার গাড়িও পানিশমেন্টের মুখোমুখি হবে না। রাইট। তাই যদি হয়, সেই কারণে আমরা বলছি পরিবহন সেক্টরকে শৃঙ্খলায় আনতে হলে 2টো জায়গায় আমার মোটা দাগে হাত দেওয়া দরকার। একটা হলো যে ট্রাফিক পুলিশ প্রসিকিউশন করবে না, মামলা দেবে না, মামলা দেবে সিসি ক্যামেরা। জি। এবং গণপরিবহনে কোনো নগদ টাকা লেনদেন হবে না। এই যে আপনার এই স্টুডিওতে আসলাম মেট্রো রেলে, এই যে স্মার্ট কার্ডে, আমি গণপরিবহনে ভাড়াও স্মার্ট কার্ডে দেবো, তাইলে আমার চাঁদা দেওয়ার সুযোগ নাই। জি। তাই যদি এই 2টো জায়গাতে আমি যদি হাত দিতে পারি, আমি মনে করি আমার এখানে 80% সমস্যা একেবারে চোখ বন্ধ করে সমাধান করা সম্ভব। অনেক সমস্যার সমাধান হতে পাওয়া যাবে ডিজিটালাইজেশনে। মানুষ হিসেবে আমরা বুঝি, আমার রাষ্ট্র কেন বুঝে না? ওই পদগুলোতে যারা বসে আছে তারা এখনো বুঝেন না। রাষ্ট্র সংস্কারে আসলে একসাথে অনেকগুলো বিষয় থাকার কারণে হয়তো প্রায়োরিটিতে এটা আসেনি, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের আলোচনার ফলশ্রুতিতে এটাও রাষ্ট্রের প্রায়োরিটির মধ্যে আসবে, কারণ এটা আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে আলোচনাগুলো বাকি আছে সেগুলো আগামীতে আলোচনা হবে। অবশ্যই, এবং আপনার এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা আমাদের এই পরিবহন খাত সংস্কার নিয়ে কথা বলছিলাম। এটা যেমন সময়ের দাবি, আমাদের প্রত্যেকের সচেতনতাও ঠিক সমানভাবে দরকার আছে। আমরা সচেতন হব, সব জায়গায় একই রকম মানসিকতা নিয়ে আমরা পথ চলব। সবার পথযাত্রায় মঙ্গল কামনা করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।